Hello, my students and my followers. Today I am here to discuss about the same thing, the use of need in your writing, isn't it? এর আগের যে ক্লাস সেই ক্লাসটাও আমি এই নিড ভার্বের উপরে নিয়েছি, ঠিক আছে? নিডকে আমরা কি ভার্ব হিসেবে জানি? প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। অর্থাৎ নিডকে আমরা দেখেছি আমার প্রথম ক্লাসে আমি যে নিড নিয়ে আলোচনা করেছি, এটা নিডের উপরে, নিডের ব্যবহারের উপরে পার্ট 2 ক্লাস। পার্ট 1 ক্লাসে দেখবে যে আমি সেখানে বলেছি নিড মেইন ভার্ব হিসাবেও ব্যবহার হবে, নিড হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার হবে। যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে নিড, তখন সেন্টেন্সে তার স্ট্রাকচার কি হবে? যখন সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, সেগুলো নিয়ে আমার প্রথম ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে, অর্থাৎ পার্ট 1 ক্লাসে। ক্লিয়ার? আজকে আমরা যাচ্ছি নিডের সেকেন্ড ইউজ। দেখো এখানে কি বলছি, তোমরা যখনই বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাও বা ইংরেজিতে বলতে যাও, তখন বাংলা বাক্যে যদি দরকার বা প্রয়োজন শব্দ থাকে তখন তোমাকে সেই বাক্যে নিড ব্যবহার করতে হবে। একই কথা আমার পার্ট 1 ক্লাসেও বলা আছে, কিন্তু সেখানকার যে আলোচনা আর এখানকার আলোচনার মধ্যে স্ট্রাকচারালি একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? সেজন্য আমি পার্ট 2 ক্লাসটা এনেছি, তোমরা যাতে ভালো করে বুঝে নিতে পারো। আমাদের প্রথম ক্লাসে আমরা কি করেছি শোনো, আমি একটা এক্সাম্পল নিলাম। দেখো, সে অথবা তার টাকার প্রয়োজন, তার টাকার প্রয়োজন, ঠিক আছে? তাহলে এইটা ছিল আমাদের পার্ট 1 নিডের ব্যবহারের যে ক্লাস। সেখানটায় এই ধরনের বাক্যগুলোকে আমরা নিড কি করে ব্যবহার করব সেটা দেখিয়েছি। অর্থাৎ এখানটায় একটা জিনিস লক্ষ্য করো, এই যে টাকা এটা হচ্ছে নাউন, ক্লিয়ার? আর প্রয়োজন এটা আমার কাছে এখানে মেন ভার্ব হিসাবে থাকবে, ক্লিয়ার? এবার আসো দেখো, ঠিক এই জায়গাটাতে দেখো বাংলা অন্য কোনো ক্রিয়া নেই। যেমন মনে করো আনা, নেওয়া, ঠিক আছে, দেওয়া, এই ধরনের বাংলা ক্রিয়াপদের উচ্চারণ এখানে নেই। মনে করো আনা প্রয়োজন, নেওয়া প্রয়োজন, দেওয়া প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে নাই। অর্থাৎ এই যে বাংলা ক্রিয়ার এই উচ্চারণগুলোকে আমরা বাংলায় বলি অসমাপিকা ক্রিয়া, ইংরাজিতে বলি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই ধরনের উচ্চারণগুলো কিন্তু এখানে নেই। আনা প্রয়োজন, নেওয়া প্রয়োজন, দেওয়া প্রয়োজন, ঠিক আছে, যাওয়া প্রয়োজন, এই ধরনের বাংলা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ কিন্তু তুমি এখানে পাচ্ছ না প্রয়োজন বা দরকারের আগে, ক্লিয়ার? আজকে আমাদের যে আলোচনাটা সেটা কিন্তু এদেরকে নিয়ে, অর্থাৎ এই অসমাপিকা ক্রিয়া থাকবে তোমার প্রয়োজন বা দরকারের আগে, সেক্ষেত্রে তুমি নিজের কি স্ট্রাকচার ব্যবহার করবে, আজকের আলোচনাটা কিন্তু তার উপরে। আর আমাদের পার্ট 1 নিডের উপরে আলোচনাটা ছিল ঠিক এইটুকুর উপরে, তার টাকার প্রয়োজন। এখানে কিন্তু দেওয়া, আনা, নেওয়া এইসব অসমাপিকা ক্রিয়া কিন্তু ছিল না, ক্লিয়ার? তাহলে চলো আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। এবার দেখো বিষয়টা ভালো করে বুঝে নাও। আমরা এখানটায় 1 নম্বর 2 নম্বর লিখে রেখেছি, একটা অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে, একটা প্যাসিভ স্ট্রাকচারে। অর্থাৎ বাক্যে যখন কর্তা নিজে উপস্থিত থাকে এবং সে অ্যাকশন করে তখন আমরা অ্যাক্টিভ ফর্মে লিখব। তার ফর্মটা কি? সাবজেক্ট নিড প্লাস 2 প্লাস V1। আর যখন দেখব যে বাক্যে কর্তা নেই, ঠিক আছে, তখন আমরা বুঝবো এই স্ট্রাকচারটারই প্যাসিভ ফর্ম আমরা ইউজ করব। তখন তার গঠন হবে সাবজেক্ট নিড 2 প্লাস বি প্লাস V3। এইটুকুকে আমরা ইনফিনিটিভ বলি, তাই না? অসমাপিকা ক্রিয়া 2 প্লাস V1, তার প্যাসিভ ফর্ম 2 বি ভার্ব
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এই অংশটা আমরা বহুবার আমার আগের ক্লাসগুলোয় তোমরা পেয়েছো। ক্লিয়ার? তাহলে এই দুটো ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে চলো দেখো এখানে কি লেখা আছে, আমার সেখানে যাওয়া দরকার। এই যে যাওয়া, অসমাপিকা ক্রিয়া, বাংলায় অসমাপিকা ক্রিয়া, যাওয়া দরকার। ক্লিয়ার? তাহলে কে যাবে? আমার, এখানটায় কর্তাকে আমি। ক্লিয়ার? তাহলে আমি বহুবার বলেছি তোমাদের যে সাবজেক্টে যখন আমি থাকবে, আমার থাকবে, আমাকে থাকবে, তখন কিন্তু আই বসাতে হবে। ঠিক আছে, বাংলায় ডিফারেন্ট তোমার শব্দগুলো আসে সাবজেক্টে, কখনো আমি, কখনো আমার, কখনো আমাকে, কিন্তু ইংরেজিতে সবসময় সেক্ষেত্রে আই ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ ইংরেজিতে সাবজেক্টিভ প্রোনাউন নির্দিষ্ট। বাংলায় যেমন সাবজেক্টগুলো বিভিন্ন উচ্চারণে আসে, যেমন একটু আগে আমি বললাম আমি, আমার, আমাকে, ইংরেজিতে কিন্তু একই হবে আই। তাহলে চলো, আমার সেখানে যাওয়া দরকার, তাহলে আমি কি লিখবো? আই। ক্লিয়ার? আয়ের সাথে কি বসাতে হবে? সাবজেক্ট নিজে যাবে, অ্যাকশন করছে, তাহলে আমার অ্যাক্টিভ ফর্মে, তাহলে সাবজেক্ট আকারে আই বসালাম, তাহলে এরপরে কি বসাবো? নিড। হয়ে গেল। এবার বসাও, কি বসাতে বলছে? 2 + V1 ইনফিনিটিভ, তাহলে 2 + V1 কি আছে? গো। তাহলে আই নিড টু গো দেয়ার। ক্লিয়ার? হয়ে গেল। এইটুকু জায়গাকে আমরা বলি ইনফিনিটিভ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, যাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আই নিড টু গো দেয়ার। ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, জাস্ট এই সেন্সটাকে আমি নাবাচক করেছি, নাথিং এলস। ওকে, তাহলে দেখো, তোমার সেখানে যাওয়া দরকার, আগে এইটুকুকে লিখি হ্যাঁবাচক, পরে না নিয়ে ভাবছি। তাহলে তোমার সেখানে যাওয়া দরকার, তাহলে ইউ, ইউ, ইউ এর সাথে কি বসাবো? নিড। ইউ নিড, তারপরে কি বসাবো? টু গো, যাওয়া, অসমাপিকা ক্রিয়া, সেখানে কি আছে? দেয়ার। ক্লিয়ার? তাহলে ইউ নিড টু গো দেয়ার। এবার বলছি যে যাওয়ার দরকার নেই, নাবাচক করতে হবে। আমরা কি জানি, নাবাচক করতে গেলে নট কোথায় বসাতে হয়? হেল্পিং ভার্বের পরে। ভেরি গুড। তাহলে এইখানটায় নিডটা কিন্তু আমার কাছে মেন ভার্ব হিসাবে আছে, মাইন্ড করো। নিড এখানে আমার মেন ভার্ব হিসাবে আছে, হেল্পিং ভার্ব হিসাবে নেই। ক্লিয়ার? কেন? যদি নিড হেল্পিং ভার্ব হতো, তাহলে নিডের পরে আর একটা ফাইনাইট ভার্ব থাকতো। এটা নন ফাইনাইট ভার্ব, এটা ভার্ব নয়। নন ফাইনাইট ভার্ব মানে, নন ফাইনাইট ভার্ব সবসময় অ্যাডজেক্টিভ অথবা নাউনের কাজ করে। তাহলে এখানে যদি শুধু গো থাকতো, ইউ নিড গো, তাহলে আমি বলতে পারতাম এটা মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব। ক্লিয়ার? কিন্তু এখানটায় নিডের পরে কিন্তু কোনো ভার্ব নেই, এটা আমাদের কাছে ভার্ব নয়, মাইন্ড করবে, এটা আমাদের কাছে ভার্ব নয়, এটা অসমাপিকা ক্রিয়া। ইংরাজিতে একে নাউন বা অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, ভার্বাবল নাউন বলা হয়। ঠিক আছে, ভার্বাবল নাউন অথবা ভার্বাবল অ্যাডজেক্টিভ বলে অসমাপিকা ক্রিয়াকে ইংরাজিতে। তাহলে এটা যদি মেন ভার্ব হয়, আমরা মেন ভার্বের থেকে কি করে তোমার হেল্পিং ভার্ব বের করি, আগে বহুবার দেখিয়েছি। যেমন এখানে নিড আছে। ক্লিয়ার? এটা নিড আছে, তার মানে এটা V1 ফর্মে আছে। তাহলে একে ভাঙলে কি হবে? তোমাদের আগেই শিখেছো, ডু আর নিড হবে। ক্লিয়ার? যদি এরকম থাকতো নিডস, তাহলে এটা ভাঙলে কি হতো? ডাস হতো, আর এদিকে কি আসতো? নিড আসতো, তাই না? আর যদি এরকম থাকতো নিডেড, পাস্ট টেন্স, তাহলে আমি একে ভাঙলে কি হবে? এদিকে ডিড হবে আর এদিকে নিড হবে। এইগুলো আমি বহুবার আমার আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি। বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে, তাহলে মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব থেকে তুমি কি করে হেল্পিং ভার্ব আনবে? কারণ হেল্পিং ভার্ব না আনলে দুটো জিনিস তুমি করতে পারবে না, একটা হচ্ছে নেগেটিভ বাক্য আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ঠিক আছে, তাহলে চলো, আমি তাহলে কি কি পেয়েছি? ডু আর নিড পেলাম। তাহলে দেখে ইউ নিড নট গো দেয়ার, তাহলে এটাকে যদি আমি এখন নাবাচক করি, তাহলে আমি এটা মুছে দিই, এটাকে মুছে দিয়ে এটাকে এখন আমি নাবাচক করে দিচ্ছি। খেয়াল করো, দেখো এখন আমি হেল্পিং ভার্ব পেয়ে গেছি। আমি জানি যে নটটা কোথায় বসে? হেল্পিং ভার্বের পরে। তাহলে ইউ ডু
এবার নট বসালাম, এবার মেন ভার্ব বসালাম, এটা হচ্ছে আমার মেন ভার্ব V1, ঠিক আছে, এটা আমার হেল্পিং ভার্ব। তাহলে ইউ ডু নট নিড, তারপরে তুমি বাকি অংশ বসাও, টু গো দেয়ার। ক্লিয়ার? বাক্য শেষ। তাহলে ইউ ডু নট নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। কিভাবে নিডের ব্যবহারগুলো করবে এবং যখনই বাংলায় বলতে যাবে কোনো কথা বা লিখতে যাবে, এরা কিন্তু ভেরি কমনলি তোমার কাছে চলে আসবে টু বি ইউজড, ব্যবহার হওয়ার জন্য। তখন তোমাকে কিভাবে ব্যবহার করতে হবে, দিস ক্লাস গোজ টুয়ার্ডস দ্যাট। ওকে, এখন দেখো, বইটি কেনা প্রয়োজন, কে কিনবে নেই, বইটিকে কেনা প্রয়োজন, এই যে কেনা, অসমাপিকা ক্রিয়া বাংলায় কেনা। ক্লিয়ার? তাহলে কে কিনবে, সাবজেক্ট নেই। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এটা আমাকে প্যাসিভ ফর্মে করতে হবে, অর্থাৎ আমার এই ফর্মে করতে হবে। চলো, তাহলে আমি সাবজেক্ট আকারে কাকে লিখবো, দ্য বুক। আমি বললাম যে সাবজেক্ট নেই, আবার সাবজেক্ট আকারে দ্য বুককে কেন লিখে দিলাম, অর্থাৎ বাক্যে যার বিষয়ে আলোচনা করা হবে, যে কাজটা করছে সে যদি না থাকে, তাহলে নেক্সট বাক্যে যার বিষয়ে আলোচনা করা হবে তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে বইটি বিষয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে দ্য বুক। এবার তুমি বসাও কি হবে, নিড, তাই না? এবার আসো নিড, কিন্তু দ্য বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তোমার সাথে কি যোগ করতে হবে, এস যুক্ত করতে হবে। কেন? এটা মেন ভার্ব হিসাবে আমরা নিডকে ব্যবহার করছি, হেল্পিং ভার্ব হিসেবে নয়। ঠিক আছে? তাহলে দ্য বুক নিডস, ঠিক আছে। এইবার এইটার প্যাসিভ ফর্ম দেখো, টু বি, কেনা ইংরাজি বাই, তার 3 নম্বর বট। ক্লিয়ার? তাহলে দ্য বুক নিডস টু বি বট, বইটিকে কেনা প্রয়োজন। ক্লিয়ার? তাহলে কিভাবে অ্যাক্টিভ ধরবে, কিভাবে প্যাসিভ ধরবে, তখন তাদের নিডের কি স্ট্রাকচার হবে, যখন তোমার প্রয়োজন বা দরকারের সাথে বাংলা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটু আগে যেভাবে দেখালাম, তখন তুমি কি করবে, দিস আর দ্য ওয়ে। তাকে জানানোর প্রয়োজন নেই, আগে আসো, তাকে জানানোর প্রয়োজন আছে বা তাকে জানানোর প্রয়োজন। ক্লিয়ার? তাহলে এই যে জানানো, এটা আমার অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? তাহলে অসমাপিকা ক্রিয়া যখনই তোমার দরকার বা প্রয়োজনের আগে চলে আসবে, তখন তোমার যে ফর্মটা, স্ট্রাকচারটা ইউজ করতে হবে। অ্যাক্টিভের জন্য সাবজেক্ট নিড টু প্লাস V1, আর প্যাসিভের জন্য সাবজেক্ট নিড টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন আমি লিখি, তাকে জানানোর প্রয়োজন নেই, আগে লিখি আছে। ওকে, তাহলে হি। এবার আসো, ভার্ব বসাবো, নিডস, তার মানে দেখো, ও সরি, এখানটায় কিন্তু তাকে জানানোর প্রয়োজন নেই, কে জানাবে, সে নেই। ঠিক আছে? তার মানে এটা প্যাসিভ সেন্সে আমাদেরকে করতে হবে, কে জানাবে তাকে, সে নেই বাক্যে, তার মানে এটা আমাকে প্যাসিভ সেন্সে করতে হবে। তাহলে হি নিডস টু বি ইনফর্মড, ইনফর্মড। ক্লিয়ার? তাহলে হয়ে গেল, হি নিডস টু বি ইনফর্মড, তাকে জানানোর প্রয়োজন হয়ে গেল। এবার আসো, নাবাচক করবা, তাহলে এখান থেকে ভেঙে আমাকে নাবাচক করতে গেলে নট ইউজ করতে হবে, নট ইউজ করতে গেলে আমার হেল্পিং ভার্ব মেন ভার্বের মাঝখানে নট বসাতে হবে, অথচ তোমার এই নিড এখানে হেল্পিং ভার্ব, এর পরে কোনো মেন ভার্ব নেই, এটা এই অংশটা ভার্বের অংশের মধ্যে পড়বে না, অসমাপিকা ক্রিয়ার প্যাসিভ ফর্ম। ঠিক আছে ব্যাপারটা? অর্থাৎ এটা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে পড়ে থাকবে। তাহলে নিডের পরে আমার কোনো ভার্ব নেই, তার মানে এটা এখানটায় মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে নিডের সাথে এস থাকলে তোমার হেল্পিং ভার্ব কী হবে, ডাস, আর মূল ভার্ব হবে নিড। ক্লিয়ার? এটা আমার কাছে হেল্পিং ভার্ব, আর মূল ভার্ব হবে এটা। ক্লিয়ার? তাহলে আমি এখানে পেয়ে গেলাম। এটাকে যদি এখন আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমি কি কি করব, দেখো দেখো, এখান থেকে শুরু করি সেন্টেন্সটা, হি, তারপরে আমি পেয়ে গেলাম ডাস, তারপরে পেয়ে গেলাম নট, তারপরে পেয়ে গেলাম নিড। এটা আমার মেন ভার্ব হয়ে গেল, এটা আমার হেল্পিং ভার্ব হয়ে গেল। তাহলে হি ডাজ নট নিড টু বি ইনফর্মড, তাকে জানানোর প্রয়োজন নেই। ক্লিয়ার ব্যাপারটা? কিভাবে বাক্যগুলো হচ্ছে, কি ধরনের বাক্য, বাংলা বাক্য থাকলে তুমি কিভাবে, কখন, কিভাবে নিডকে ইউজ করবে, কখন অ্যাক্টিভ, কখন প্যাসিভ, তার গঠন কি, এইভাবে বিষয়গুলোকে যদি শেখার চেষ্টা করো, তাহলে দেখবে কখনো ভুলবে না, কখনো ভুলবে না, এবং সেন্টেন্সগুলো কত স্মুথলি করতে পারবে এবং বলতে পারবে।
এবার নেক্সট দেখো 5 নম্বর বাক্যটার মধ্যে আসো, তাকে কি জানানোর প্রয়োজন আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে প্রথমে লিখি তাকে জানানোর প্রয়োজন আছে, তাকে জানানো প্রয়োজন, জানানোর প্রয়োজন আছে মানে তাকে জানানো প্রয়োজন। তাহলে এই যে জানানো, ক্লিয়ার, এটা আমার অসমাপিকা ক্রিয়া, তারপর প্রয়োজন বা দরকার আছে, ক্লিয়ার। তাহলে তাকে কে জানাবে, সে নেই, তার মানে এটা আমার প্যাসিভ ফর্মে করতে হবে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে চলো আমরা প্যাসিভ ফর্মে করি, আগে আমরা প্যাসিভ ফর্মে করি। কেন কে জানাবে তাকে, সে নেই, তার মানে আমরা প্যাসিভ ফর্মে করব। তাহলে শুরু করলাম হি, ক্লিয়ার। এবার আসো হি এর সাথে হি নিডস, ক্লিয়ার। এবার দেখো টু বি ইনফর্মড, আগের মতোই, ঠিক আছে, আগের বাক্যটাকে ইন্টারোগেটিভে যাচ্ছি, হি নিডস টু বি ইনফর্মড, ক্লিয়ার, বাক্যটা হয়ে গেল। এবার আসো এটাকে বলছে তাকে কি জানানোর প্রয়োজন আছে, ক্লিয়ার, তার মানে কি এটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্যের ফর্মুলা কি সেটাও আমরা জানি, ইন্টারোগেটিভ বাক্যের ফর্মুলা হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, ডট 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 ইন্টারোগেশন। এই ফর্মটা আমরা আগেই শিখেছি আমাদের আগের ক্লাসগুলোতে কি করে একটা বাক্যকে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এখানেও আমাদের কিন্তু হেল্পিং ভার্ব প্রয়োজন। তাহলে নিডসকে ভাঙলে হেল্পিং ভার্ব কি হবে, ডাস। তাহলে আমি এবার বাক্যটাকে কিভাবে লিখে দিচ্ছি দেখো, এইবার দেখো হেল্পিং ভার্ব আমরা পেয়ে গেছি ডাস, এইবার আমার সাবজেক্ট লিখতে হবে হি, এই যে সাবজেক্ট হি, ক্লিয়ার, হেল্পিং ভার্ব ডাস, ডাস হি, এবার মেন ভার্ব নিড, তাহলে ডাস হি নিড টু বি, ওই অংশটা যেরকম আছে সেরকম বসায় দাও প্যাসিভ ফর্মে, তাহলে ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল, তাই না। তাহলে দেখো ডাজ হি নিড টু বি ইনফর্মড, তাকে কি জানানোর প্রয়োজন আছে। দেখো কিভাবে বাক্যের স্ট্রাকচারগুলোকে আমরা এই প্যাটার্নে কিভাবে, এই অংশটা তো আমার অসমাপিকা ক্রিয়ার প্যাসিভ ফর্ম, তাই না, এই অংশটা তো আমাদের ধরার কোনো প্রয়োজন নেই, আমাদের ইন্টারোগেটিভ বাক্য করতে হবে, জাস্ট মেন যে ভার্বটা ছিল নিডস তাকে ভেঙে ডাজ আনলাম, মেন ভার্ব নিড আনলাম, মাঝখানে সাবজেক্ট বসিয়ে দিলাম। তাহলে ডাজ হি নিড টু বি ইনফর্মড, তাকে কি জানানোর প্রয়োজন আছে, এটা আমার কাছে হেল্পিং ভার্ব, এটা আমার কাছে মেন ভার্ব, ক্লিয়ার। তো এইভাবে বাক্যগুলোকে আমাদের গঠন অনুযায়ী কখন কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা আলোচনা করলাম। এইবার দেখো তার কি স্কুল যাওয়ার দরকার আছে, তার মানে দেখো এইখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে, সে নিজে স্কুল যাবে, তার কি স্কুল যাওয়ার দরকার আছে, আগে চলো আমরা লিখি তার স্কুল যাওয়ার দরকার আছে, তার মানে হি নিডস, যে অ্যাক্টিভ ফর্মে যাবে, কেন, সে নিজে স্কুল যাওয়ার কথা বলছে, তার কি স্কুল যাওয়ার দরকার আছে, তাহলে হি নিডস টু গো স্কুল। এটা প্রথমে আমি অ্যাসার্টিভ ফর্মে করলাম, এরপরে এটাকে ইন্টারোগেটিভ করব, কারণ এখানে ইন্টারোগেটিভ আছে, তার কি স্কুল যাওয়ার দরকার আছে, ইন্টারোগেশন সাইন আছে, ওকে। তাহলে দেখো এই যে যাওয়া এটা আমার অসমাপিকা ক্রিয়া, তাই আমার অসমাপিকা ক্রিয়ায় যে লিখছি অসমাপিকা ক্রিয়া, বাংলা ইংরাজিতে আমরা কি বলি, নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার। তাহলে হি নিডস টু গো স্কুল, এইবার তার কি স্কুল যাওয়ার দরকার আছে, আবার একে ভাঙবো, তাহলে আমরা একে ভাঙলে আমরা কি পাবো, আবার আমরা ডাস পাবো, তাই না। তাহলে আমরা এটাকে মুছে দিয়ে আমরা করি, দেখো দেখো তার মানে কি ডাস হি, ডাস হি নিড টু গো স্কুল, ইন্টারোগেশন। এটা প্যাসিভ ফর্মে ছিল, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, এই অংশটা আছে অ্যাক্টিভ ফর্মে, অর্থাৎ কর্তার নিজে কাজ করেছে, এই জন্য এখানে টু বি ভার্বের থার্ড ফর্ম নেই, টু গো স্কুল, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে ডাজ হি নিড টু গো স্কুল, তার কি স্কুল যাওয়ার দরকার আছে। যদি তোমার পাস্ট টেন্স করতে হয় ভেরি সিম্পল, তুমি শুধু যেই জায়গাগুলো পাস্ট করতে হবে, অর্থাৎ যেমন মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার
বাজার যাওয়া দরকার ছিল, তাহলে অসুবিধা নেই। তাহলে এটা আমি কোন ফর্মে করব? অ্যাক্টিভে করব। কেন? আমার বাজার যাওয়া দরকার ছিল, তার মানে কর্তা আমি অ্যাকশন করতাম, ঠিক আছে। তাহলে এটা আমার অসমাপিকা ক্রিয়া, এখানে রয়েছে প্রয়োজন বা দরকার, তাহলে আমরা অ্যাক্টিভ ফর্মে করব। তাহলে আই, ঠিক আছে, ওখানে কি আছে? এটা পাস্ট টেন্সে আছে, খেয়াল রাখবা, ছিল। তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে নিড এখানে মেন ভার্ব, নিডের পাস্ট ফর্ম কি হবে? নিডেড। আই নিডেড টু গো, এটা আমার অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়ার উপরে তোমার টেন্সের কোনো প্রভাব পড়ে না, নন ফাইনাইট ভার্ব। সুতরাং ও যেই পর্যায়ে যেরকম থাকে সেরকমই, টু এর পরে সবসময় ভার্বের V1 ফর্মই হয়, ও টেন্সের কোনো চেঞ্জ হয় না। তাহলে আই নিডেড টু গো মার্কেট, এই দেখো পাস্টে যখনই হচ্ছে তখন আমি এটাকে পাস্ট করে দিলাম, হি নিডেড টু গো মার্কেট। এবার আসো, আমার বাজার যাওয়ার দরকার ছিল না যদি করো, তাহলে একে ভাঙবে, তার মানে কি হবে? এটাকে ভাঙলে কি হবে? আই ডিড নট নিড, তারপরে এই অংশটা তো আনচেঞ্জড থাকবে, তাহলে আই ডিড নট নিড টু গো মার্কেট, ঠিক আছে, মার্কেট। ক্লিয়ার? এইভাবে তোমার পাস্ট টেন্স হলে কি করবে সেগুলো আমরা দেখালাম। তো এইভাবে তোমরা ব্যাপারগুলো বুঝবে যে পার্ট 1-এ আমি নিডের কোন স্ট্রাকচারটা দেখিয়েছি, বাক্যে তখন দরকার বা প্রয়োজন কি অবস্থায় ছিল। এইবার দেখালাম বাক্যে প্রয়োজন বা দরকার তার আগে যদি একটা অসমাপিকা ক্রিয়া চলে আসে তখন তুমি কি করবে। তখন ঠিক এই প্যাটার্নে আমাদের করতে হবে, তখন নিডের পর একটা ইনফিনিটিভকে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়াকে নিয়ে আসতে হবে, ইংরেজিতে ইনফিনিটিভ। আমরা জানি অসমাপিকা ক্রিয়ার কাজ করে, ইনফিনিটিভ মানে 2+V1 আনতে হবে, তারপর বাকি অংশগুলো বসাবে। আর প্যাসিভ যখন করতে হবে তখন ওই ইনফিনিটিভ অংশটাকে, ইনফিনিটিভের যে প্যাসিভ তোমরা জানো 2+B প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কখন তুমি অ্যাক্টিভ ফর্মে করবে, কখন প্যাসিভ ফর্মে করবে, আমাদের আজকের আলোচনা সেই বিষয়, ঠিক আছে। আশা করি তোমাদের ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করব এই আরেকটা ক্লাস দেখানোর, যে সেখানেও নিডের আরেকটা স্ট্রাকচার আছে, সেটাও ইম্পর্টেন্ট, সেটা তোমরা কখন ব্যবহার করতে পারবে সেটা আমি দেখাবো। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি আমার এই ক্লাসটা তোমাদের বুঝতে সাহায্য করবে। ফলো করো আমার নেক্সট ক্লাসগুলো। তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, তোমরা যদি হেল্প পাও, কিছু শেখো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী বা যারা ফলো করছো অন্যরাও যাতে সেটা শিখতে পারে বা বেনিফিট আর্ন করতে পারে ফ্রম মাই অল দিস ক্লাসেস। ওকে, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।